তো এটা কি চাঁদাবাজি করবো? গাবতলী ডন বলা হয় আপনাকে? গাবতলী 100 বিঘার উপরে জায়গা, এক দাগে 100 বিঘার উপরে। আমি কি ফখরুলের পোলা? জাহিদ খান কেন? জাহিদ খানের বড় ক্ষমতা নেই। কোনো একটা সময় পিস্তল নিয়ে কোনো একটা ঝামেলা হয়েছিল, যে আমার বউ এই পিচ্চি বাচ্চা রেখে জেল খাটলো, এটা কি মানুষের কাজ? এটা কতটুক দুঃখের, কতটুক কষ্টের, ওটা যার হয়েছে সে বুঝতে পারবে। মোবাইলের কাভারটাও বোধহয় গোল্ডের। কি পরিমাণ গোল্ড আছে? আর এই গলায় আর হাত মিলিয়ে নায়ক আপনার এই হাউস থেকে গাড়ি পায় না এরকম নাকি ঘটনা নাই? অনেককেই গরু উপহার দেন। মানে ক্লোজ করে দেবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দ্য আরজি কিবরিয়া শোতে। এবং আজকের অনুষ্ঠানে আমার যিনি অতিথি, তার সামনে বসতে পেরে আমি সম্মানিত বোধ করছি। বাংলা চলচ্চিত্রের কথা আসলে যার কথা মানে অত্যাবশ্যকীয়ভাবে আসবে এবং যাকে আসলে পরিচয় করিয়ে দেওয়ার মানে কোনো প্রয়োজন নেই, বিশেষণ নেই, তার নামই আসলে তার কাজের সিগনেচার হয়ে গেছে। তিনি হচ্ছেন মনোয়ার হোসেন দীপজল। চলুন তাকে আমরা আমাদের অনুষ্ঠানের জন্য স্বাগত জানাই। অত্যন্ত সম্মানিত বোধ করছি আপনাকে পেয়ে আমি। কেমন আছেন আপনি? আল্লাহ আপনাদের দোয়ায় ভালো রাখছে, আগের থেকে এখন সুস্থ অনেক। মাঝখানে একটু বোধহয় গেইন করেছিলেন, এখন তো মনে হয় অনেকখানি কমে গিয়েছে। মাঝখানে ওই ওপেন হার্ট করেছিলাম, ওপেন হার্টের পর একটু প্রবলেম হয় স্বাভাবিক। রাইট। এখন আল্লাহর রহমতে সুস্থ ভালো আছে। জি, অসংখ্য ভক্ত অনুরাগীদের দোয়া আছে আপনার জন্য এবং নিশ্চয়ই ভালো থাকবেন। দীপজল ভাই, আমরা আসলে পুরো মানুষের গল্পটাই এখানে তুলে ধরি। আপনার ক্যারিয়ার নিয়ে তো অসংখ্য মানুষ জানেন, আপনি আপনার চলচ্চিত্রে যাত্রা, চলচ্চিত্রে আপনার কন্ট্রিবিউশন, বর্তমানে আপনি কি করছেন, আপনার অসংখ্য ভক্ত আছে। তার বাইরেও অনেক কিছু আছে যেগুলো হয়তোবা কখনো বলা হয়নি, আমাদের দর্শক যারা আছেন তারা হয়তোবা জানেনও না। তো আমরা সেই ধরনের গল্পগুলোই আজকের অনুষ্ঠানে তুলে নিয়ে আসার চেষ্টা করব। ছোটবেলার কথাটা একটু শুনতে চাই। পরিবারে কে কে ছিলেন, কেমন পরিবারে আপনি বড় হয়েছেন? আমরা 4 বোন 3 ভাই। জি। বাপ মা মারা গিয়েছে, মা মারা গিয়েছে অল্প টাইম, বাবা মারা গেছে 88। এই নিয়ে ভাই বোন নিয়ে ভালো আছি। মাঝখানে বিয়েও করেছি, ছেলে আছে 3টা, মেয়ে 1টা। আচ্ছা, বিয়েটা কবে করলেন? বিয়ে করেছি আমি তাও প্রায় 30-35 বছর হয়ে গেছে। জি, আমি ওই ছোটবেলার গল্পটা একটু আনতে চাচ্ছিলাম, মানে ছোটবেলার পরিবারটা নিয়ে একটু শুনতে চাই। যে থাকে না যে বাবা ওই সময় কি করতেন, মা ওই সময় তো গৃহিণী ছিলেন নিশ্চয়ই, সংসারটা কিভাবে চলতো একেবারে ছোট ছোট যখন ছিলেন? নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। ছোট যখন ছিলাম আমার আব্বার পেট্রোল পাম্প ছিল। আচ্ছা। কলামপুরে একটা, সাভার একটা, আর একটা আমাদের বাড়ির সামনে একটা, 3টা পেট্রোল পাম্প ছিল। বাড়িটা কোথায় ছিল আপনাদের? আমাদের বাড়ি ওই সময় গাবতলী টার্মিনাল জাস্ট অফ। মানে আপনার জন্মই ঢাকাতে? জন্মই ঢাকাতে। আচ্ছা, আপনার বাবাও কি অরিজিনালি ঢাকার? বাপ অরিজিনাল ঢাকা, আমিন বাজার। হ্যাঁ, তার মানে আপনি একদম বলা যেতে পারে বাইবর্ন ঢাকাইয়া। বাইবর্ন ঢাকায়। এবং বাবার যেহেতু পেট্রোল পাম্প ছিল, তার মানে তো পয়সা করের অভাব ছিল না? পয়সা করের অভাব কোনো সময় দেখিনি আমি। হয়তো বাপের আমলে ছিল, নানার আমলে থাকতে পারে, কিন্তু আমার চোখে পড়ে নাই। আচ্ছা, ভাই বোনদের মধ্যে আপনি বড় ছিলেন? ভাই বোনের মধ্যে ভাইদের মধ্যে আমি ছোট। আচ্ছা। বোনেদের মধ্যে আমি 3 নাম্বার। ওকে। তো আপনার এই 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 মানে সিনেমায় আসার ঘটনা তো আমি যাব, কিন্তু সিনেমায় কি আর কেউ ছিল ফ্যামিলিতে? না, সিনেমায় ছিল আমার বড় ভাই। আচ্ছা, কি করতেন উনি সিনেমাতে? উনি প্রডিউস করতো। আচ্ছা। উনি আমাকে ফিল্মে আনে। আচ্ছা। আমার বলে তুমি হিরো হবা। আমি ওটা শুনে হাসি, যে আমি হিরো হব কিভাবে? না, ভালো করতে পারবে। ফল ভালো করতে পারবে এটা বললেই তার ফিল্ম হয় না। ফিল্মের কিছু জানা থাকতে হয়। তারপরে মমতাজুর রহমান আকবর প্রথম ছবি ওনার, ওই ছবিতে ডাইরেক্টর হিসেবে বানাইল মমতাজুর রহমান আকবরকে। আকবর ভাই একটা ছবির নাম দিল টাকার পাহাড়। টাকার পাহাড়, হ্যাঁ, আপনার প্রথম এই আমার শুরু হলো টাকার পাহাড়। কত সালে এটা? এইটা বলা যাবে, হ্যাঁ, তাও প্রায় 40 বছর। 40 বছর আগের? 40 বছর আগে টাকার পাহাড় করলেন? টাকার পর তারপর সতী কমলা, তারপর হাবিলদার।
হ্যাঁ, 3টা ছবি, এটা 3টা ছবিতেই নায়ক ছিলেন। 3টে নায়ক ছিলাম। তো কি হলো, নায়কের অবস্থা কি দাঁড়ালো? নায়কের অবস্থা দাঁড়ালো, কাজী হাতা এসে বললো, রাজীব ভাই ছিল আমার ছবিতে ভিলেন, রাজীব ভাই আসছে না 2-3 দিন হয়ে গেল। রাজীব ভাই কক্সবাজার মেবি হয়তো কোনো ছবিতে ফেসে গেছিল, আসা হয়নি। তে কাজী হাত বলে, তুমি ভিলেন করো, তুমি দাঁড়াও। আচ্ছা, তা আমি কই, ভাই আমার ভিলেন কি খাবে পাবলিক? করো, হয়ে যাবে। তেজি ছবি বোধহয় না? তেজি ছবি। হ্যাঁ। এই প্রথম তেজি ছবিতে আমি কাজ আরম্ভ করি ভিলেন হিসাবে। আচ্ছা, তো ওইটাই তো আপনার জন্য মাইল ফলক হয়ে গেল, মানে হ্যাঁ, পুরো ওইটাই দেশ কাঁপায় দিলেন। মোটামুটি ভালো সুপার টুপার হিট হয়েছে, Right. ভালো দর্শক দেখেছে, ছবিটা অনেকে উপভোগ করেছে অন্য ধাঁচে ভাবে। হ্যাঁ, হ্যাঁ। আপনার বিপরীতে নায়ক কে ছিল তেজি ছবিতে? ওই ছবিতে মান্না ছিল। মান্না। তার মানে আপনার মান্নার সাথেই মূলত খলনায়ক হিসেবে অভিষেক ঘটে গেল। অভিষেক, হ্যাঁ। এরপরে আপনি আর জি মান্না আমার সাথে অনেক ছবি করছে, হ্যাঁ। তাও মান্না 30-40টার ছবি, 50টা ছবি হবে তো মান্না আমার সাথে অভিনয় করেছে। মান্না ডিপজল জুটি ভালো ছিল, রাইট, আমি সেটাই বলতে চাচ্ছিলাম, খুব পপুলার একটা জুটি ছিল। পপুলার জুটি ছিল। হ্যাঁ। তো আপনি তো সিনেমা আশায় কখনো চিন্তা করেন নাই, প্রথমে বেশ কয়েকটা ছবি করলেন, তারপরে আপনি তেজি ছবিতে এসে অন্যরকম একটা সাড়া পেলেন খলনায়ক হিসেবে। এরপরে কি মানে খলনায়কই থেকে গেলেন লম্বা সময়? লম্বা সময় মানে কি, তাও প্রায় 200 ছবিতে ভিলেন করেছিলাম একটা না 8-9 বছরে। তারপরে আবার আসলাম হ্যাঁ, হিরো ওইটা হিসেবে। হিরো। এখন তো আপনি হিরো হিরো ক্যারেক্টার হিরোর করছেন, আমরা কাজ সেই করছি। গল্পে না হয় একটু পরে আসি। কিন্তু দীপজল ভাই, আপনার কি কখনো মনে হয়েছে যে না, আমি শখের বশে করছি, কিছুদিন পরে ছেড়ে দিব, এই লাইন আমার জন্য না, ব্যবসাপাতি নিয়ে থাকবো? নাকি প্রথম থেকে সিরিয়াস ছিলেন? প্রথম থেকে কাজ, আমি যে কাজই করেছি জীবনে কোনোটার আমি ছোট ভাবি নাই, আচ্ছা, বা কাজ পারবো না এই টাইপেরও ভাবি নাই। আচ্ছা। ভাবছি যে আমার এটা করতে হবে, আমি কাজ যেটারে নেই আমি 100% প্রপার করার চেষ্টা করি, রাইট। এবং অভিনয়ে যতটুকু কাজ পারি চেষ্টা করি দর্শকদের ভালো কিছু দেওয়ার জন্য। নিশ্চয়ই, নিশ্চয়ই। কিন্তু আপনি তো কারো কাছে শেখেন নাই, সম্পূর্ণ স্বশিক্ষিত বলা চলে অভিনয়ের না, ক্ষেত্রে। আমি ওই অভিনয় কারোর কাছে শিখি নাই। কাজী হায়াত তো আমাকে কোনদিন সংলাপও দেয় নাই। কি বলেন? কাজী হায়াত শুধু বলে দিত যে অন্য 4 জনকে এই কবে, তোমারটা তুমি বানায় বলবা। আমার জন্য ছিল ক্যাসেট। সিরিয়াসলি? হ্যাঁ, সিরিয়াসলি। ওটা কাজী হায়াতে জিজ্ঞেস করলে পাইবেন যে ডিপ জলে কি কোনদিন সংলাপ দিয়েছেন। হ্যাঁ, ডামি কিছুটা বুঝিয়ে দিত যে এই টাইপের তুমি কথা বলবা। তো ওইটা আমার রেকর্ড হইতো, রেকর্ড থেকে পরে ওইটা খাতা তুলে পরে আমি ওটা ডাবিং করতাম। আচ্ছা, খুব ইন্টারেস্টিং। মানে ইনস্ট্যান্ট দাঁড়ায় যেটা আসতো ওইটাই কাজী হাতে আমার ঘরে কম ছবি করে নাই, 15টার উপরে ছবি হয়েছে কাজী হাতের, একটা না, নন স্টপ। বেশি হবে তো কম না। আপনার তো অসংখ্য ডায়লগ আছে যেগুলো বাংলাদেশের মানুষের মুখে মুখে, যারা চলচ্চিত্র প্রেমী। প্রথম কোন ডায়লগ আপনার খুব হিট হয়ে গেল? সানডে মানডে ক্লোজ? সানডে মানডে ক্লোজ করে দেবো, এটা এক একটা লাস্টে দেখলাম ওই সানডে মানডে ক্লোজ করে দেবো তেজি ছবিতে বলছিলাম। এরপর দর্শক আর ছাড়ে না, আপনি এই ছবিতে একটা সংলাপ দিবেন, এই ছবিতে একটা সংলাপ দিবেন, এই হয়ে গেল প্রতি ছবিতে একটা করে করে সংলাপ। এগুলোকে আপনি নিজেই বানাতেন? নিজেই বানাইতাম। আচ্ছা, ওকে। সো তেজি ছবি সফলতার পরে প্রায় 200 ছবি আপনি হচ্ছে খলনায়কের ভূমিকাতে ছিলেন, এবং এই 200 ছবির মধ্যে কার সাথে সবচেয়ে বেশি ছবি করা হয়েছে? আমার সাথে সবচেয়ে বেশি মান্না, তারপরে সাকিব আমার হাতেই গড়া। আচ্ছা। সাকিব অভিনয় ও ছোটবেলার থেকে ও ভালো কাজ করার চেষ্টা করত এবং ভালো করত। সাকিবের প্রচণ্ড আগ্রহ ছিল যে আমি কাজ ভালো করার চেষ্টা করব। আপনার হাতে গড়া বলতে আপনাদের ঘরানার, মানে আপনাদের প্রডিউসিং এর ছবিতে সে বেশি অভিনয় করেছে এরকম, না শুরুর দিকে আপনাদের সঙ্গে ছিল? না, ও আমার ঘরের সবচেয়ে বেশি ছবি করছে সাকিবও। আচ্ছা। অনেকে, কোনো আর্টিস্ট বাদ নাই যে আমার ঘরে কম বেশি কম করেনি। বেশিরভাগ ছবি মোটামুটি ছোট বড় যেই আছে সবার সাথে আমি কাজ করে ভালো লাগছে, কারণ আমি কাজ করি না, আমার সাথে ওরা কাজ করছে। রাইট। মাঝখানে বোধহয় সাকিবের সাথে একটা মানবাভিমান চলতেছিল, নাকি এখনো চলছে? না, সাকিবের সাথে আমার মানব,
কারণ ওর জন্মটা আমি মনে করি যে আমার হাতে, ফিল্মের জন্মটা। জি চেষ্টা করছে ওর ভালো কিছু দেওয়ার, কিন্তু ও প্রথম দিকে একটু লুকোচুরি ছিল, না বলে আসতো না, এই জায়গা ওই জায়গা আড্ডা টাড্ডা দিত। ওই সময় ওর পোলাপানের বয়স ছিল, ওই টাইপের করছে। কিন্তু এখন ইদানিং ও মোটামুটি ভালো রেঞ্জে আছে, ভালো চলছে। রাইট। তবে ও যাই করুক না করুক, ও ছবি যদি যেভাবে কাজ করছে, ছবির দিকে যদি মনোযোগ দেয়, ওর ছবি ভালো চলবে। Right. আর ছবিতে যদি আইলসামি করে কাজ একটু ফাঁকি দেয়, ওর ছবি চলবে না, যত বড় ছবি বানায়। রাইট। আপনার ছবি আগে হলো বেজ, আমার গল্প, আমার গল্পটা যদি আমি দাঁড়া করাইতে না পারি, ভালো কিছু না করতে পারি, তাহলে আমার ছবি চলবে না। আগে দর্শকের ভালো লাগাতে হবে গল্পটা, হুম। কিভাবে দর্শক ভালো চায়, কিভাবে দর্শক আমার কাছে ভালো কিছু হাতে তালি আশা করে যে এই জায়গায় আমরা হাতে তালি দেবো, ওই টাইপের কিছু কিছু দর্শকের আমরা পয়েন্ট ধরতে পারি। ওই কাজগুলো যদি আমরা দর্শকরা বুঝাই দিতে পারি, অবশ্যই দর্শক খুশি থাকে। রাইট। আপনি যে সময় শুরু করেছিলেন, আপনি মান্নার কথা বলছেন, সে সময় তো চলচ্চিত্রের স্বর্ণালী সময়, মানে ওই সময় ভালো সময় ছিল, খুব ভালো সময়, এবং মানুষ ছবি দেখতো ওই সময়টাতে, ছবি দেখার জন্য মানুষের সময় ছিল হাতে। কিন্তু আপনি এখনকার সময়ের কথা যদি বলেন, এখন মানুষ আসলে ওইভাবে সময় বের করে সিনেমা হলে যেতে চায় কি? আর আমরা আমাদের যে ধরনের ছবি দিচ্ছি, সেখানে আসলে আমরা কি দর্শকদের ধরে রাখতে পারতেছি? দর্শকদের আমি যদি বলি, আমার জিনিস টোটাল উল্টা কথাবার্তা হয়, আর এইটাই রাইট। কারণ এখন ডলবি সিস্টেম চলে গেছে। 400 টাকা 500 টাকা দা কেউ ছবি দেখার, ওই হোটেলের মেচিয়ার, গাড়ির হেল্পার, ড্রাইভার, আরো কিছু লোক আছে যারা একটু লোক লোয়ার ক্লাস। হ্যাঁ, লোয়ার ক্লাস। আমাদের ছবিগুলো লোয়ার ক্লাসই দেখতো বেশি। ছবি এক একটা সিনেমা হলে 2200 3000 দর্শক ক্যাপাসিটি দৌড়তো। এখন একটা সিনেমা হলে আপনার ক্যাপাসিটি কত? হাইস্ট হলে 100। হ্যাঁ, তো ওখানে চেয়ার ভালো, ওই ভালো, এই ভালো, কিন্তু বাট দর্শক হচ্ছে না, কিন্তু টাকা ওই টেপের পাচ্ছে না। বলছে যে আমার ছবিতে 20 কোটি 30 কোটি 40 কোটি 50 কোটি কামা, টাকা তো আর বললি আসে না। টাকা আসাটাও খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, আসতে পারে হয়তো 8 10 5 কোটি 7 কোটি 10 কোটি আসতে পারে, কিন্তু 50 কোটি ওই কোটি আশা করা, বেদের মেয়ে জ্যোৎস্নার আশা করা, ওইটা অবাস্তব। বাস্তব না, অবাস্তব। আরও যুগ যদি চলেও যায়, তারপরে বেদের মেয়ে জ্যোৎস্না ছবি হবে না। অনেকে দেখি যে বেদের মেয়ে জ্যোৎস্নাকে ওভারটেক করেছে, এটা অতি বাস্তব না, মিথ্যা কথা। সিনেমা হলগুলো হারাই যাচ্ছে, এবং আপনিও দুটো সিনেমা হলের বন্ধ করে দিয়েছেন বা বন্ধ করে দিতে বাধ্য হলেন। মানে এগুলো তো আসলে বাস্তবতা, আমাদেরকে এগুলো মেনে নিতেই হচ্ছে। তার মানে আমরা কি বলতে পারি যে সিনেমা আসলে, বাংলা সিনেমা আসলে আস্তে আস্তে হারাই যাচ্ছে? আমি দুটো সিনেমা হলের কামানি, দুটা মানে কি 3টা 6টা সিনেমা হল হবে 2টা জায়গায়। আমি অলরেডি কাজ টাজ করাচ্ছি, ডিজাইনের কাজ চলছে। অতি দ্রুত জানুয়ারির আগেই দর্শক পাবে যে ডিপজলের কাজ আরম্ভ হয়েছে। ইনশাল্লাহ শেষের পথে না পারলেও মোটামুটি মানে চাপানোর চেষ্টা করব। এক এক জায়গায় 3টা সিনেমা, আচ্ছা, সিনেমা হল। ওকে। ফার্স্ট 1 নাম্বার চললো, ওই ছবিটা দ্বিতীয় চলে গেল, ওই ছবিটা তৃতীয় চলে গেল, প্রথম আবার নতুন ছবি আসবে, নতুন ছবি থাকবে একটা। তে পরপর 3টা ছবিতে যদি একটা সিনেমা হলে পায়, একজনের ভালো লাগলো এই ছবিটা দেখতে পারলাম না, ও দেখতে পারবে যে তৃতীয় সিনেমা হলে ছবিটা চলছে, ওই ছবিটার সিট কম থাকবে, দ্বিতীয় ছবিটার সিট একটু বেশি থাকবে। 1 নাম্বার যে সিনেমা হলটা থাকবে এটা একটু বড়, আগে যেরকম বড় সিনেমা হলে সিট বেশি থাকতো ওই টাইপেরই করব। এবং ভালো সিট, বসার সিটগুলো আমি এই যে বর্তমানে যেসব সিট হচ্ছে এই টাইপের করব, বাট টাকা অনেক কম হবে। অনেক টাকা বেশি দেওয়ার ছবি দেখবে ওই দর্শকের জন্য আমি বানাচ্ছি না। আমি যারা ছবি দেখার পাগল তাদের জন্য আমি ছবি ওকে, তার মানে আপনি দুটো ভেঙে ফেলেছেন, কিন্তু আপনি 6টা নির্মাণ করছেন, 3টা করে।
মানে একই জায়গায় তিনটা দেখা যাবে, সে অর্থে তিনটা করে 6টা। ওকে, আমরা আবার একটু সিনেমার গল্পেই ফিরে আসি। আপনার জীবনের ক্যারিয়ার নিয়ে কথা বলছিলাম। প্রথম সম্মানই কত ছিল আপনার সিনেমার? সম্মানী তো অনেক আগের কথা, ওই সময় 1 লাখ টাকা বোধহয় ছিল। 1 লাখ? হ্যাঁ। তো অনেক টাকা পেয়েছেন আপনি। 1 লাখ টাকা ছিল, 50,000 ছিল অনেকে, তবে আমার প্রথম শাইনিং 1 লাখই ছিল। এরপরে 2 ছবির পরে 3 লাখ। এই টাকার পাহাড় 1 লাখ? টাকার পাহাড় না, টাকার পাহাড় তো নিজের ঘরের, রাইট, সেটাই বলছিলাম। সতী কমলা নিজের ঘরের, হাবিলদারও নিজের ঘরে। জি, ওটা তো ঠিক টাকা। তেজিতেও বলা চলে না বোধহয় এভাবে পেমেন্টের কথা, নাকি? না, তেজিও না, তেজি আমার নিজের ঘরে। ওকে। তেজিতে আমি অনেক টাকা পেয়েছিলাম। ওকে। তারপর আম্মাজান ছবি, ওইটা আমার নিজের ছবি, রাইট। ওটা অনেক টাকা পেয়েছিলাম। মানে সবচাইতে বেশি আর্নিং করা ছবি আপনার ক্যারিয়ারে কোনটা, যদি বলি যে ছবিতে আপনি অভিনয় করেছেন এবং সবচেয়ে বেশি ব্যবসা করেছেন? আম্মাজান। আম্মাজান। এটা কত টাকা ব্যবসা করেছে? এটা কত টাকা ব্যবসা করেছে? মানে নির্মাণ করতে এত টাকা লেগেছে? 20 কোটি টাকা। 20 কোটি টাকার ওই সময়? আমার ওই ছবিতে খরচ হয়েছিল 1 কোটি 2 লাখ। আচ্ছা। আর এখন ওইটার দাম ধরলে 6-7 কোটি টাকা। রাইট। 1 কোটি 2 লাখ টাকা খরচ গেছিল। আমি 1 কোটি 4 লাখ টাকা আমি বৃহস্পতিবার দিন রাত্রে নিয়ে গেলাম। ওই মানে রিলিজের দিনই? রিলিজ হয় নাই, রিলিজ সকালে হবে। আচ্ছা। তে আমি ওই রাত্রে আমি 1 কোটি 2 লাখ টাকা নিয়ে গেছিলাম। আচ্ছা, মানে যে হল ডিস্ট্রিবিউটর টাকাটা? এটা আপনি বুঝতে পারতেন যে এই ছবিটা এরকম হিট হবে? আমি গল্পে প্রচণ্ড জোর দেই। আমার ছবি ছোট হোক বড় হোক যেটাই হোক, আপনি আমার ছবি দেখলে ভালো লাগবে। আমি গল্পের উপরে প্রাধান্যটা বেশি দিই। রাইট। ছবি দেখবে পাবলিক কিসের উপরে? একটা গল্প যদি ভালো না লাগে ওই ছবিটা দেখবে না। রাইট। রিপিট দর্শক দরকার। আপনার একটা ছবি যখন 3 বার দেখবে তখন ওই ছবিটা সুপার টুপার হিট হবে। আর যদি একটা ছবি একবার দেখে ওই ছবি হিট হবে না, ওই ছবির পুঁজিও ফেরত পাবে না। তার মানে 1 কোটি টাকা ইনভেস্ট করে 20 কোটি টাকা, প্রায় 20 গুণ ব্যবসা। জীবনের সাথে চলে হাই-ফাই। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আব্বাজানটাও বোধহয় আপনারাই কি নির্মাণ করলেন? আব্বাজান আমার না, আব্বাজান মান্নার। আচ্ছা, আব্বাজান হচ্ছে মান্নার। এর আগে আমার বড় বড় ছবি ছিল তো, ভয়ঙ্কর বিশু। হ্যাঁ, ওইটা তো আপনি লিড ক্যারেক্টার বলা চলে, ভয়ঙ্কর বিশুতে। বিশু আমার সুপার টুপার হিট ছবি। আচ্ছা। ওই আমলেরও যা ছবি হয়েছে, কোনো ছবি আমার মাইর খায়নি। একটা ছবিতে অল্প মানে লস হয়েছিল, যেটা হলো পিতার আসন। আচ্ছা। আর মোটামুটি আমি যা 40-45টা ছবি করেছিলাম ওই আমলে, 50টার কাছাকাছি হবে, তাতে আপনার আমি লস দই না, ওইটার পুঁজি পরে হয়তো বা উঠে আসছে এই একটা ছবি। আর সব ছবি আমার মোটামুটি ভালোই। এটা তো গেল ছবির ব্যবসার গল্প। এবার আসি জনপ্রিয়তার গল্প। একটা হচ্ছে যখন আপনি ছবিতে অভিনয় করলেন, মানুষজন, বাংলাদেশের মানুষ আপনাকে সবাই চিনে ফেললো। প্রথম এই যে রাস্তাঘাটে বের হলে যে মানুষজনের যে অ্যাপ্রিসিয়েশন, মানুষজন কাছে আসা, ছবি তোলা, অটোগ্রাফ দেয়া বা দেখে অবাক হওয়া, এগুলো তো নিশ্চয়ই সবার জীবনেই কম বেশি ঘটে। গল্প নিশ্চয়ই আছে। আপনার কেমন লাগতো? 2-1টা মজার ঘটনা নিশ্চয়ই আপনি শেয়ার করবেন আজকে আমাদের সাথে। মজার গল্প তো বড় কথা, মেন কথা হলো ওই দর্শক এসে ভাবে যে বোধহয় আমারে কিন্তু কেউ ওই ঘাড়ে হাত দেয়া ছবি তোলা, এই তোলা, এই টাইপের কোনদিন হয় নাই। আচ্ছা। কারণ জানে ডিপজল ভিলেন, আমি তাকাইলে মানুষ একটু ভয় পেত, আটকা তাকাইলে পিছনে সরে গেত। তো ওই টাইপের না, আমারে কেউ আমার সাথে টিটকারি ফাইজলামি এটা খুব কম হয়েছে। এমনি আমার ইজ্জত, আমি যতটুকু এই বয়সে যতগুলাই কাজ করেছি, যেখানেই ছিলাম সম্মানের সহিত আমি ছিলাম। জি। আল্লাহ আমার ওই সম্মান দিয়েছে, এখনো পাচ্ছি, বাকি দিন জানি না কালকে কি হবে। না, নিশ্চয়ই। এবং এই ছবির কাজ করতে করতে কি একসময় কি মনে হলো যে চলচ্চিত্রের মানুষদের জন্য আপনার কিছু করা উচিত, বিশেষ করে সাংগঠনিক যেসব দায়িত্ব, শিল্পী সমিতির হয়ে দায়িত্ব পালন করা, শিল্পীদের জন্য কিছু কাজ করা, দুস্থ শিল্পীদের পাশে দাঁড়ানো, এই বিষয়গুলো কি শুরু থেকেই ছিল নাকি পরবর্তীতে? আমি শিল্পীদের যারা যখনই আসছে আমি কোনদিন খালি হাতে ফেরত দেই নাই, আর দেওয়ার ইচ্ছাও নাই। আর শিল্পীদের জন্য এইবার কিছু করার জন্য আমি সেক্রেটারি খাড়ানোর লোক না, সভাপতি দাঁড়ানোরই
চিন্তা ভাবনা ছিল। তে মিশা বলে, ভাই আমার এইবার দেন, আমি 2বার হয়েছি সভাপতি, আমাকে এবার। ঠিক আছে করো। সভাপতি সেক্রেটারি বড় কথা না, আমি যদি সদস্য থাকি, আমার যদি করার ইচ্ছা থাকে, তো অবশ্যই ভালো কিছু। তবে এইবার আমার লাস্ট, আমি নির্বাচন করি কি করি জানি না, তবে এইবারই বোধহয় আমার ফার্স্ট এবং লাস্ট নির্বাচন করছি, যদি ডিউ টু একটা শিল্পী সমিতিরে সৌন্দর্য করার জন্য। আমি এর আগে একবার সেক্রেটারি ছিলাম শিল্পী সমিতির, মাসুদ পারভেজ সাহেব ছিলেন ওটা সভাপতি। জি, ওই সময় আমরা করেছিলাম, ভালোই করেছিলাম। এটা আমার লাস্ট, যদি না পারি তাহলে তো ফিল্ম ছেড়ে বাড়িতেই চলে যাব। এখানে আসলে কি করার আছে শিল্পী সমিতির? এখানে করার আসলে দুস্থ যারা একটু নিডি টাইপের, তাদের কষ্টের শেষ নাই। তাতে আপনি ওখানে গেলে বুঝতে পারবেন। যারা আছে তো তারা উপরেই ওঠা, যারা একটু মিডল ক্লাসের তাদের অবস্থা খুব একটা ভালো না। আমাদের থাকার জায়গা নাই। একটা লোক, একটা ফাইটার হোক, একটা নাচের ছেলে হোক, একটা অল্প বয়সের ছেলে হোক, যে যেখানে কাজ করছে তাদের অবস্থা, বাড়ি ভাড়া দিতেই তো ওদের কষ্ট। তো আমি প্রাইম মিনিস্টারের বলতে চাই যে বাংলাদেশে শিল্পী সমিতি একটাই, শিল্পী না একটা গ্রুপই। তো আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের একটা সরকারি জায়গা প্রচুর আছে, একটা জায়গা যদি করে দিত, যে এই শিল্পীদের, শিল্প আমরি কেউ অত বেশি না, আমরা কত 500-600, তার মধ্যে 500-600-র মধ্যে 300 বাদ দিলাম, 300 নিবে না হয়তোবা। দুস্থ যারা আছে তারা 3 থেকে 400 আছে। এই 400 জনের জন্য যে 400 পলর দেয়, এটা দিতে কোনো ব্যাপার না। তা আমার বিশ্বাস, আমি এবার প্রথম আমার কাজই থাকবে, আমি শিল্পীদের জন্য মাথা কোটার একটা ঠাঁই করে দেব। তার পাশাপাশি গভর্নমেন্ট দেওয়ার পরে আমিও একটা মনে মনে বাজেট ধরছি যে ওনাদের আমিও একটা কিছু করব, যেটা ওনাদের ভারী যেন না লাগে। মানে আপনার ব্যক্তিগত জায়গা থেকে? ব্যক্তিগত থেকে আমি ওনাদের একটা ফান্ড রাখবো, যেটা যদি সরকার থেকে একটা জায়গা পাই, বাকি কাজ করতে কি কি লাগবে ওইটার জন্য একটা বড় পার্ট আমি দেওয়ার চেষ্টা করবো এই 400 জন লোককে। জি, এবং আমরা শুনেছি এরকম যে আপনি আপনার ব্যক্তিগত জায়গা থেকেও শিল্পীদের জন্য সবসময় দাঁড়িয়েছেন, আপনার প্রোডাকশন হাউস থেকে হোক বা আপনার ব্যক্তিগত ফান্ড থেকে হোক, সবসময় দাঁড়িয়েছেন। এবং আমি সেদিন একটা ভিডিও ফুটেজ দেখছিলাম যে গাড়ি দেয়নি কাকে, এরকম একটা কথা ছিল বোধ হয়। মানে কোনো নায়ক আপনার এই হাউস থেকে গাড়ি পায় না এরকম নাকি ঘটনা নাই? সবাইকে মোটামুটি যে মানে মনে করেন যে আর্টিস্টই হোক, যে দেখছি যে ওর গাড়িটা ভালো না, তে বলছে এটা গাড়ি পাল্টা একটা গাড়ি নিয়ে যাও, যে নিয়ে গিয়ে হয়তো ওই টাকা কিছু, হয়তো ওই সময় গাড়ির দাম 5 লাখ 7 লাখ ছিল, হয়তো 3-4 লাখ টাকা দিচ্ছে, ছবিটা ভালো গেছে আর ওই টাকার কথা ভুলেই গেছি, যে ওই গাড়ি নিয়ে যাও তোমার। ওইভাবে বহুজনের সাথে এরকম ভাবে হয়েছে। হ্যাঁ, আপনি জিজ্ঞেস করলে, যাকে যাকে জিজ্ঞেস করবেন অবশ্যই বলবে। এফডিসির অবস্থাটা এরকম হলো কেন আপনাদের মতো এত শক্তিশালী মানুষ থাকার পর? এফডিসির অবস্থাটা বলতে গেলে, বদনামটা করতে গেলে, যেরকম সাপোর্টিং অনেক কিছুতে পাওয়া যায় না। আপনি ইন্ডিয়ার কথা বলবেন বা আরেকটা সাইড বলবেন, তাতে ক্ষতিটা বেশি হয়ে যায়। তবে আমাদের ইন্ডাস্ট্রিটা ভালো ছিল। বাংলা ছবি আসুক ইন্ডিয়ার থেকে, আমাদের সাথে কম্পিটিশন করুক, 7টা মাস না করুক, যে কোনো ছবির সাথে আসুক, ইন্ডিয়ান বাংলা তো আসছিল, সবাই অপিশনই চলে গেছে। কারণ ওনাদের দেশের ভাষা আমাদের দেশের ভাষা এক না, চেঞ্জ, 100% চেঞ্জ। আবার হিন্দি ছবিগুলো আইসা আমাদের ক্ষতি করছে। হিন্দি ছবি হয়তো যে কয়টা আসছে, আমার মনে হয় না 1টা বা 2টা ছবি হয়তো কিছুটা ভালো গেছে, হিন্দি ছবি অত ভালো যায়নি। আচ্ছা, কারণ বাংলা ছবির উপরে আমাদের বাঙালির মন আছে একটা, যে আমার ছবি আমি দেখব, আমি বিদেশি ছবি দেখব না। এই জিনিসটা মানুষের ভিতরে ঢোকা আছে, মানুষের ভিতরে বলা আছে, মানুষ এটা বলে। আপনার এই বয়সে এসে আবার নায়ক হওয়ার
ইন্সপিরেশন কিভাবে হলো, মানে কে আপনাকে ইন্সপায়ার করলো, বা আপনি নিজে থেকে মনে করলেন কিনা যে নিজের থেকে হয়েছি বা যেটাই করেছি, এখন তার নায়কের কাজ বয়স নাই এখন। এখন মামা ভাইগনা ওই লাইনে চলে গেছি। আর হিরো বইলে আর আমাকে আর কোনো ছবিতে দেখবে না, হয়তো দুই একটা ছবি আছে এইগুলো দেখবে। এই যে গল্পে আপনি বারবার জোর দিচ্ছেন, গল্প আপনি আপনার জন্য কে দেয়, মানে লেখে কে গল্প বেশিরভাগ? আমার একটা গল্প 4 হাত হয়, 4 হাতে একটা গল্প আমি নিয়ে আসি। 4 জনে আমি গল্প লেখাইলে 4 লক্ষ টাকা ওখানেই যায়। তারপর চা পানি আবি যাবে ওগুলো আরও 1-2 লাখ টাকা যায়। তাতে আমি একটা গল্প 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করি শুধু গল্পটা নিতে। গল্পটা। তা আপনি কিসের উপরে টাকা ইনভেস্ট করবেন? right. আপনি 10 তলা বিল্ডিং বানাইলেন, ফাউন্ডেশন দিলেন আপনি 5 তলা, Right. ভেঙে তো পড়বেই। আর So, যদি 10 তলাটার আপনি 12 তলা দেন, হ্যাঁ। তাইলে অবশ্যই ভেঙে পড়ার খুব কম থাকবে। রাইট, তার মানে আপনি বলতে চাচ্ছেন চলচ্চিত্রের বানানোর মূল ভিত্তিটাই হচ্ছে, ফাউন্ডেশনটাই হচ্ছে গল্প। গল্প অফেয়ারে আপনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি বোধহয় গোল্ড খুব পছন্দ করেন। পছন্দ করি, আসলে এটা ছোটবেলার থেকে আমার এটা শখ। আচ্ছা, দেখানোর জন্য পড়ার কিছু না, তাতে আমার সাথে যারা চলছে, আমাকে যারা দেখছে, তারা সবসময় এটা ফলো করছেও, পাইছেও যে আমি এটা শখে পড়ি। হাতে এবং গলায় আপনার মোবাইলের কাভারটাও বোধহয় গোল্ডের। মোবাইলের কভার বললে গোল্ডের কাভার, কি পরিমাণ গোল্ড আছে? মানে আমরা যদি দীপজল ভাইকে আজকে রেখে দিই আমি এখানে, জানি না, এটা 6 ভরি বোধ হয় না কত এই কাভারে খাবার, আর এই গলায় আর হাত মিলিয়ে, আমি 30-40 ভরি হয়। ওকে, এগুলো শুধু শখের বসেই পড়া? শখের বসে। আচ্ছা, ফাইন। 30-40 ভরি গোল্ড নিয়ে সবসময় যাতায়াত, এটা ওজন লাগে না? এটা তো অস্বস্তিকরও হতে পারে। গরুর প্রসঙ্গে আসতে চাই। আপনি প্রতি কোরবানির ঈদে অনেককেই গরু উপহার দেন, আমরা যেটা দেখি। আপনার নিজের বোধহয় একটা ফার্মও আছে, এবং আপনি খুব শখ করে বোধহয় এটা রেখেছেন, না? এই গল্পটা আমি শুনি। গরু পালি ছোটবেলার থেকে। আচ্ছা আমি যেখানে বসবো সেখানে গরু থাকতে হবে। আচ্ছা, গরু এক একজনে এক এক ভাবে দেখে, কিন্তু আমার শখ একটা গরু খাওয়ানো, বোবা যেন কিছু বোঝে না, পরে ভালো জিনিস, সবচেয়ে ভালো জিনিস যেটা, ওইটাই আমি বেছে আর ভালো জিনিসটাই খাওয়াবার চেষ্টা করি। অনেকে কম পয়সায় কম দামি জিনিস খুঁজে গরুরে খাওয়ায়, তাতে গরু এটা খুব একটা ভালো সচ্ছল থাকে না। আর আপনি আমার গরু দেখলে বুঝতে পারবেন যে গরুর মানে স্ট্রাকচার দেখলে বোঝা যায় স্বাস্থ্যবান, বোঝা যায় হ্যাঁ, যে ভালো। কি অবস্থা। কতগুলো গরু আছে আপনার ফার্মে? আমার গরু এখন আছে 400-র কাছাকাছি। 400? জীবনের সাথে চলে হাই-ফাই নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। আপনি শুরু করেছিলেন মানে কি ছোটবেলা থেকেই গরুর সঙ্গে, মানে গরু পালতেন? না, ছোটবেলা গাভী পালতাম 8-10টা। হ্যাঁ। ওটা বাড়িতেই দুধ টুধ লাগতো, আচ্ছা, আর নিজেও খেতাম আগে দুধ এখন হ্যাঁ, খেতে পারি না, কারণ দুধ খাওয়া নিষেধ। আচ্ছা, স্বাস্থ্যের কারণে? না, ওই কি যাই হোক, ফিজিক্যাল কিছু প্রবলেম আছে সে physical কারণে। কিছু প্রবলেমের জন্য। তো এই গরুর ফার্ম দেওয়ার চিন্তা ভাবনা আসলো কোথা থেকে মাথায়? আমার ফার্ম দেওয়ার চিন্তা না, আমার নানাও পালতো, হ্যাঁ। নানাও যেখানে বসতো সেখানে গরু রাখতো, থাকবে, হ্যাঁ। গরু পালতো। ওই নানার দেখা দেখি আমিও যেখানে বসি সেখানে 2-4টা গরু পালার চেষ্টা করি। এখন একটু বড় করে করছি, আরেকটা আরো বড় করছি সিঙ্গেলে। হ্যাঁ। ওটা 1000 গরুর জায়গা করছি, তাতে 1000 গরু ওখানে পালবো। আমার হঠাৎ করে মনে পড়লো আড্ডা দিতে দিতে, কোনো একটা সময় পিস্তল নিয়ে কোনো একটা ঝামেলা হয়েছিল, আমি যদি ভুল না করে থাকি, আজ থেকে বেশ কয়েক বছর আগে, এবং সেটা নিয়ে পত্রপত্রিকায় অনেক নিউজও হয়েছিল। আপনি যদি ভুল না করে থাকেন, বেশ কিছু বছর আগের গল্প হবে। পিস্তলটা বৈধ ছিল না অবৈধ ছিল এটা নিয়ে বোধহয় অবশ্যই আমার লাইসেন্স এবং মিডিয়াও ফেস করতে হয়েছিল এই সময়টাতে। কি হয়েছিল ঘটনাটা একটু বলবেন? ওটা আমার 22 রাইফেল একটা ছিল। আচ্ছা। আমার 4টা আর্মস। ওকে। 4টা আর্মসের একটা আর্মসের লাইসেন্স ছিঁড়া ফালায় দিয়ে ওই 22 রাইফেল আমার বউরে দিছে যে এটা 2 নম্বর লাইসেন্স, আচ্ছা, মানে লাইসেন্স নাই এই রাইফেলে। ওকে। ওটা আমার বউকে দিল। তো একটা মহিলা মানুষকে একটা লাইসেন্স করা আর্মসে বেআইনি বানায়া দিবে, এটা কি দুনিয়ায় আদৌ হয় না? ওই কেস তো আছে থানা
কোর্টে তো ওই কেসটা এখনো এখনো শেষ, চলছে? কেস শেষ, আচ্ছা। ওই কেসটা তো এখনো আছে। তো এটা কি দেখার কেউ নাই আমাদের বাংলাদেশে? নাই যে আমার বউ এই বাচ্চা, পিচ্চি বাচ্চা, আমি সময় আমার 2টা বাচ্চা পিচ্চি, 2টা পিচ্চি ছিল, এই পিচ্চি বাচ্চা রেখে জেল খাটলো, এটা কি মানুষের কাজ? এবং আপনার ওয়াইফ যদি আমার বেআইনি হইতো তাতে আমার বলার কিছু ছিল না। আমার 4টা আমসে আমার লাইসেন্স করা, কই আমার যে লাইসেন্স নিল, এইবার যে লাইসেন্স নিল, কই আমার, আমি যে থানায় জমা দেই, এটা কি আমার বেআইনি? অবশ্যই বেআইনি না, আমার লাইসেন্স কি তো আমস। তা আমার বউকে একটা পিস্তলের আমার রাইফেলই, লাইসেন্স করা রাইফেল, আমার লাইসেন্স ছিঁড়া ওটা ডুপ্লিকেট বানা দিল। তে কোন জগতে বাস করি? এটা এই এখন না, এটা আরও প্রায় 20 বছর আগে, এক্স্যাক্টলি আমার হঠাৎ করে মাথায় এসেছে এরকম একটা কোনো ভিডিও 20 বছর আগে। আগের গল্প। তে আপনার বাচ্চা 2টা কি অবস্থায় ছিল? বাচ্চা পিচ্ছি পিচ্ছি বাচ্চা রাইখা আপনি আমার লাইসেন্স দেয়া, আমার আর্মস দিয়ে আপনি আমার বউরে ফাঁসায় দিলেন, দিয়া বললেন এটা বেআইনি। এটা কি আদৌ সম্ভব? তো ভাবি জেলে ছিলেন? হ্যাঁ। ওহো, তো এটা কতটুক দুঃখের, কতটুক কষ্টের, ওটা যার হয়েছে সে বুঝতে পারবে। রাইট, ডেফিনেটলি। তো মানুষ হলে এটা করা উচিত না। করা উচিতও না। মিডিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন খবর আসে যেগুলো আসলে অনেকখানি রটানো, বানানো। যেমন অনেকেই বলে যে গাবতলীতে মানে প্রচুর প্রভাব বিস্তার করেন আপনি, এবং গাবতলীর ডন বলা হয় আপনাকে। গাবতলী 15-20 বছর গাবতলী মাটিতে আমার বাপ মার খরচ হইলে হয়তো গেছি। 20 বছরে কেউ বলতে পারবে না ডিপ জলকে আমি এখানে দাঁড়ানো দেখছি। 20 বছর, তাহলে তো কীভাবে গাবতলী ডন হয়, মানুষ কীভাবে হয়? আর আমি কি ফকুন্নির পোলা? আমার বাপ দাদার কি কিছু নাই? রাইট, আমার কি ইনকাম সোর্স নাই? রাইট। আমি কি ব্যাড ট্যাক্স দেই না? অবশ্যই দেই। তা আমি তো রাস্তাঘাটের ছেলে না যে আমি ওই চাঁদাবাজি করে খাবো। তো এটা আমার এলাকায় গেলেই তো বুঝবেন। Right. জিজ্ঞেস করেন না 10 জনের যায়, 10 জনের যদি আপনি 5 জন পান আমি মেনে নেব কথা। 10 জনের মধ্যে 100 জনের মধ্যে আপনি 1 জন পাবেন কিনা সন্দেহ। আমার এলাকায় যান, গিয়ে বলেন ডিপ জল কি করে। ওই বড় কথা বলতে চাই না, ডিপ জলে খারাপ বলবে আমার মিরপুর এলাকায় কোনো লোক নাই বলার। নিঃসন্দেহে ভালো করলে মানুষের ভালোই বলা অবশ্যই উচিত, ভালো ভালো বলা। বলা উচিত। আপনি ভালো প্রচুর সালামি চেষ্টা। দেন, আমি দেখেছি প্রচুর সালামি দিতে পছন্দ করেন এবং খুব মোটা মোটা বান্ডিলের সালামি। আপনার নাতি নাতনি ছেলে মেয়ে এই পরিবার নিয়ে এবার একটু গল্প শুনতে চাই। কারা কারা আছেন আপনার ফ্যামিলিতে? আমার নাতি আছে, 1 ছেলে 1 মেয়ে। আমার মেয়ের ঘরে। আমার ছেলে বিয়ে করেছে কিছুদিন আগে। আরেক ছেলে বিয়ে করাবো, বউ দেখছি, আচ্ছা, ওটা প্রায় কমপ্লিট হয়েছে। আর একটা ছোট ছেলে আছে, 3 ছেলে 1 মেয়ে। তো এই ছেলে মেয়ে নিয়ে শান্তি আছি, সুখে আছি। সবাই মিলে একসঙ্গে থাকা হয়? সবাই মিলে একসঙ্গে ও, থাকা। so beautiful. আর ওই টাকা দেয় এটা হলো ঈদে। হ্যাঁ, সেটাই বলছি। ঈদে এই মোটা মোটা বান্ডিল দেখা যায় আজকাল ফেসবুকের কল্যাণে, সবই তো, কোনো কিছু গোপন থাকে না, চলে আসে আর কি। তো আর মানুষজন এগুলোতেই বেশি বেশি আগ্রহ পায় আর কি, সামহাও, যে কারণেই। তো মোটা মোটা বান্ডিলের সালামি দেখে সম্ভবত আপনি মেয়েকে বেশি পছন্দ করেন, আপনার মেয়েকে বোধহয় বেশি লাভ করেন। বেশি আদর। আচ্ছা, আমরা ছিলাম গরুর গল্পে, সেখান থেকে চলে গেলাম গাবতলীতে। যাই হোক, এবার আমরা আবার একটু সিনেমাতে চলে আসতে চাই। একটা পজিটিভ রোল, কোটি টাকার কাবিন, এখানে আপনি প্রথম একটা পজিটিভ রোল করলেন এবং তারপরে আপনি পজিটিভ ঘরানার অনেক ছবি করেছেন। কোটি টাকার কাবিনের গল্পটা একটু শুনতে চাই। কোটি টাকার কাবিন তো এটা অনেক আগের ছবি। ওই ছবিতে আমি ভালো চলছে। ওটা প্রথম ছবি হলো অপু বিশ্বাস নায়িকা ওই ছবিতে। সাকিবেরও প্রায় নতুন ছবি ওই ছবি। মিশাও প্রায় ওই ছবিও, মিশারও প্রথম আমি মনে করি, কারণ সুপারহিট হইলে পুরা ইউনিটি সুপারহিট হয়। তার আগে অপু বিশ্বাসে কেউ চিনত না, সাকিবরে চিনত কিছু লোক, মিশারে চিনত কিছু লোক। ওই ছবির পর আর চিনার কেউ পিছু টান হয়নি। সামনে পেয়েছিল, তারপর রাজ্জাক ভাই ছিল, ফারুক মামু ছিল, সুচরিতা ম্যাডাম ছিল, কে না ছিল ওই ছবিতে। ওই ছবি এখন বানাতে অনেক কঠিন ব্যাপার। জীবনের সাথে চলে
নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। আজকের যুগে মানে বিশ্বায়নের যুগে আমরা যেটা বলি, বিভিন্ন প্ল্যাটফর্মে ছবি নির্মাণ হচ্ছে, শুধুমাত্র সিনেমা হল কেন্দ্রিক না, ওটিটি প্ল্যাটফর্মে ছবি আসছে। এবং আপনি রিসেন্টলি বোধহয় ওটিটি প্ল্যাটফর্মেও একটা ছবিতে অভিনয় করলেন, সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি, মোস্তফা সরোয়ার ফারুকীর ছবি। ফারুকী ভাই। এখানকার অভিজ্ঞতাটা কেমন ফারুকীর সাথে কাজ করার? ফারুকী ভাই ভিন্ন টেস্টের একজন লোক, জি, মজার লোক, বুঝাইতে খুব ভালো বুঝাইতে পারে। ওনার সাথে আমি 3টা ছবির কাজ করেছি। ফারুকী ভাইয়ের একটা ছবি করে আমি বুঝতে পারছি যে উনি অত্যন্ত ভালো ডাইরেক্টর, ভালো কাজ করে। মাঝখানে উনি অসুস্থ হয়ে গেছিল, শুই না খুব কষ্ট লাগছে। লোকটা অনেক ভালো, অনেক অনেস্ট লোক, আমার মনের লোক, ভালো লোক। শিল্পী সমিতির নির্বাচনে আপনি, মিশা সওদাগর, আপনি বা আপনাদের যে প্যানেলটা আছে, এই প্যানেলেই আপনি সবসময় থেকেছেন বা নির্বাচন করেছেন, এর বাইরে কেন যান নাই? এর বাইরে কোথায় যাব? কেন? আমাদের নিপুণের তো প্যানেল আছে একটা, বা ওনারা অপোজিট প্যানেল। অ্যাকচুয়ালি আপনার গ্রহণযোগ্যতা তো সব জায়গাতেই আছে। আমি অ্যাকচুয়ালি এইবারও নির্বাচন করার ইচ্ছা নাই। আমি নির্বাচন করে কি করব? নিজের ব্যবসা বাণিজ্য তো দেখে সারতে পারি না। রাইট। ওই আপনি বললেন গাবতলী আমার এক দাগে 100 বিঘার উপরে জায়গা, এক দাগে 100 বিঘার উপরে। তো এই জায়গা কি চাঁদাবাজি করব? তারপর আমার বাড়িটা আমার প্রায় 30-40 বিঘার কম না। গাবতলীতে ব্রিজে উঠতে ডাইন পাশ পর্বত শ্যামল সহ এখান থেকে ব্রিজে নামা পর্যন্ত এটা আমাদের নিজস্ব বাড়ি, নিজস্ব জায়গা। আর যেটা রোডের অপোজিটে গাবতলী গরুহাটের পিছনে, ওইটা আমাদের 100 বিঘা জায়গা এক দাগে। আর খালের নদীর খাল আছে, ছোট্ট একটা খালের অপোজিটে আছে আমাদের প্রায় 40 থেকে 50 বিঘা এক দাগে, 2 দাগ না। এটা কার আমলে কেনা, মানে আপনার দাদার আমলে বা বাবার আমলে এরকম? তো এটা তো আমার বাপ দাদারই জায়গা, একটু করে ওয়ারিশ সূত্রে মালিক। ওরে বাবা! আমি নিজে কিনা না, আমি ওয়ারিশ সূত্রে মালিক। তে মানুষ আমার এই যেটা 100 বিঘা, এটা পুরাটা আমি কয়লা ভাড়া দেই। কয়লা, ওই ইট ভাড়ায় যে কয়লা পড়ে, তো এটা তো ভাড়া কম পাই না আমি। তো এক প্লটের ভাড়া খাইলেই তো ওর 2 জিন্দেগি পার। তার মানুষ কি কামাবে, কি কামাইতে চাবে? এসে আসে আমার টেকনিক্যাল, এটা একটা বিশাল বড় জায়গা। আমাদের সোহরাব সার্ভিস স্টেশন, এটা আমাদের প্রায় 12 বিঘা এক দাগে, 12 বিঘা এক দাগে, নট অফ জোক। কল্যাণপুরের মতন জায়গা সোহরাব সার্ভিস স্টেশন, ওটার পিছনে যান, দেখেন জায়গা। মানুষ বলতে পারে অনেক কিছু। ওটা বলে ফিল্মে দেখে যে খারাপ ভিলেন টিলেন করে, ভাবে যে ডিপ জলপথে এই টাইপেরই। তা আমি কার কি করব? নিজেরটাই তো সামলাইতে হজবজ খাইতে হয় না। ওই যে প্রশ্ন যেটা ছিল যে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে, মানে আপনি আসলে কিছু দিতে চান এই জায়গাটায়, এবং আপনি বুঝতে পেরেছেন আমি একটা জিনিসই দাঁড়াইছি, এইবার দাঁড়ানোর ইচ্ছা। আর কিছু করি বা না করি, যারা মিডল ক্লাস আছে তাদের জন্য কিছু করার, আর না পারলে তো এমনি ফিল্ম ছেড়ে আমি এখন বলুক যে তোমার নির্বাচন দরকার নেই, আমি এখনই হাঁটা দেব, আমার নির্বাচন দরকার নেই। ইফতার এখনও যে 1 মাস ইফতার একটা দিছি আমি এফডিসিতে, প্রতিদিন ইফতার খাওয়ানো হচ্ছে 100, 150, 200 লোকের। তার থেকে আমি একদিন কম বলছি না, এটা আমি আল্লাহর রাস্তায় প্রতি বছরই আমি সাভারে করি। তো এইবার আমি করছি ওখানে না দিয়ে এফডিসি করি। এফডিসি করি মানে এফডিসি এমনি আমি প্রতি রমজানে আমি মসজিদে এফডিসির মসজিদও করাই প্রতি মাস, আর চেষ্টা করি যে ভালো কিছু করার। এইবার আমি পুরো ইফতারটাই আমি এফডিসিতে করাচ্ছি। জায়েদ খান আপনাকে অনেক পছন্দ করে, এটা আমি দেখেছি, এবং অনেক শ্রদ্ধা করে, অনেক 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 ভালোবাসে। এটার কারণটা কি? তার সাথে তো দেখা যায় মাঝে মাঝেই বিভিন্ন আর্টিস্টদের বিভিন্ন রকমের সমস্যা, না খুব বেশি না, 2-1 জন একেবারে হাতে গোনা। জাহিদ খান কার কাছে কি আমি জানি না। জাহিদ খান অত্যন্ত ভালো পোলা আমি মনে করি। ওরে কেন পাবলিক ভালোবাসে না তা আমি জানি না।
হয়তো কেউর কাছে ভালো, কেউর কাছে হয়। তো আমার মনে হয় এই শিল্পী সমিতি যারাই আছে, ওই 100-200 কয়জন বাদ দিয়েছিল, ওইটা অবশ্যই জায়েদ খারাপ করছে। ওই জায়গাটা আমি ওরা সাপোর্ট দিব না, কারণ খারাপের সাপোর্ট আমি কোনদিন দিতে পারি না। জি, এমনি জাহিদের দিকটা ভালো, কিন্তু কর হইলেও সবচেয়ে বড় খারাপ যে তুই 200 কয়টা লোক যেন বাদ দিছিল। খারাপ তো 200 লোক হইতে পারে না, হইলে 2-4-5 জন, 7 জন, 10 জন, 15 জন লোক হইতে পারে। তার 200-250 লোক বাদ দিবে, ছাঁটাই করবে, এইটা আমি করি না। আমি তো বলছি যে একজন লোকও বাদ যাবে না। যারা কার্ড পেয়েছে, আপনি বিমানের টিকিট কাটলেন জি, আমেরিকাতে, টিকিট কি রাস্তাতে কাইটা ছিঁড়া দেবে? আপনার টিকিট তো আপনি আমেরিকা যাবেনই। কার্ড দিয়েছেন একবার, আবার ওই কার্ড উইথড্র করে নেবেন, এটা তো হয় না। রাইট। অভিনয় করছে না করছে এটা দেখার বিষয় না। এখন আবার যারা এই ছাড়লো কয়দিন ধরে গেল, ওনারাও তো কেউ একটা ছবি করছে, 2টা ছবি করছে, কার্ড দিয়েছে ওনারাও, আবার এই কার্ড বাদ যাবে না। যারা কার্ড দিয়েছে একবার, যারা কার্ড পেয়েছে, তাদের কার্ডটা যেন সবসময় বলাবদ্ধ থাকে, একইভাবে থাকে। আর যারা কার্ড পেয়েছে তো পেয়েছে, তা আমার মনে হয় 200-250 লোক নিয়ে নেওয়াটা ভালো। কেন কোর্ট কাছারি যাবে ওরা? টাকাটা কে দিবে? কে এত টাকা খরচ করে এই কোর্ট কাছারি করে নিয়ে আসবে? যেই করে নিয়ে আসছে, যেটাই করছে, এইটার রাইট করে দেওয়া উচিত আমি মনে করি। একটা বোধহয় এরকম একটা ঘটনা ঘটলো ওই আপনার ছেলের বিয়ের অনুষ্ঠানে, ভুল না করে থাকলে ওনার সাথে ওমর সানির বোধহয় একটা বাক বিতণ্ডা বা কিছু একটা হয়েছিল আপনার সামনাসামনি, বোধহয় পিস্তল বের করে মিথ্যা কথা। আচ্ছা, আসছে আর কি মিডিয়াতে, যে কারণে আপনাকে জিজ্ঞেস করতেছি। একজন বোধহয় পিস্তল বের করে ফেলছিল বা সামথিং লাইক দিস। না, আমার টেবিলে তো। আচ্ছা, কি ঘটনা কি হয়েছে? ওই টাইপের কোনো ঘটনা আমার চোখে পড়ে রে। আচ্ছা, আমি মুসলমান হিসেবে আমি কেন মিথ্যা কথা বলবো? পিস্তল বাইকেল তো আমি দেখতাম, আর আমার ওইটার ভিতরে পিস্তল নিয়ে ঢোকা নিষেধ, কারণ গেটেই আপনার চেক করে করে ঢুকানো হয়েছে। ওইটার ভিতরে পিস্তল নিয়ে ঢোকা তো সহজ কথা না। তার মানে জায়েদ খান ওমর সানি নিয়ে যে নিউজটা আসছিল এটা সম্পূর্ণ ভুয়া? অবশ্যই মিথ্যা মনে করি। ওকে, আমার টেবিলে ঘটনা, তা আমি তো আমার চোখটা দেখতে পারতাম। আচ্ছা, তা হয় নাই। আর ওইটার ভিতরে পিস্তল নিয়ে জাহিদ খান কেন? জাহিদ খানের বড় ক্ষমতা নাই যে ওইটার ভিতরে পিস্তল নিয়ে ঢুকবে, কারণ ওইটার ভিতরে লোক ছিল মিনিমাম 4,000 হবে, বের হচ্ছে ঢুকছে, কিন্তু 4,000 ছিল। 4,000 লোকের কত স্বর্ণ পড়া ছিল। আমি মিরপুরের মহিলার একটু স্বর্ণরে পছন্দ করে, ওইটার কারণে আমার ওখানে ডিটেকটিভ টাইপের কি হয় না, ভিতর থেকে শব্দ করে, তো ওই ভিতরে পিস্তল নিয়ে ঢুকবে, এটা কেউ ক্ষমতা নেই। ওখানে আমি বডি বক্সার দাঁড়া করাইছিলাম মিনিমাম 8 থেকে 10 জন, চেক করে ঢুকানোর জন্য, বাউন্স করবে। তে ওই ভিতরে পিস্তল দেখাবে, এই করবে, এত বড় মারপেটের জন্ম হয় নাই কেউ, তার ডিপ জল বসা ওখানে। আমরা আরেকটা বিষয় জানি, আমি নাম মেনশন করেই বলি, আমাদের আরেকজন খুব জনপ্রিয় একজন উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়, ওনার সঙ্গে বোধহয় আপনার কোন একটা বাক বিতণ্ড বা কোন একটা কিছু একটা হয়েছিল, এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে ভিডিও সে আপলোড করেছিল, পরবর্তীতে সে ডিলিটও করেছিল। আসলে ঘটনাটা কি? আমি এটা জানেন না। আমরা একটু রাজনীতির প্রসঙ্গে আসতে চাই। আপনি আওয়ামী লীগ থেকে নমিনেশন চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সেটা আর ব্যাটে বলে হয় নাই। ভবিষ্যতে রাজনীতিতে যাওয়ার ইচ্ছা আছে কিনা, বা নির্বাচন করার ইচ্ছা আছে কিনা? আর নির্বাচন করার ইচ্ছা নেই, ওটা মন থেকে তুলে দিছি, কারণ শরীর ফিট থাকলে করা যায়। এখন শরীর ওই টাইপের ফিট নেই। একটা এমপি নির্বাচন করা বিশাল ব্যাপার, বিশাল অ্যারেঞ্জমেন্ট, বিশাল দৌড়াদৌড়ি, ওটা আমার পক্ষে আর সম্ভব। আপনার এই বাইপাস সার্জারিটা কবে হয়েছে? এটা করেছি আমি 7-8 বছর। 7-8 বছর। এটাকে রেগুলার চেক আপে রাখতে হয়? রেগুলার 3 মাস পর পরে আমার সিঙ্গাপুর যেতে হয়। ও, ওখানে গিয়ে দেখতে হয় যে কন্ডিশন, ঔষধ চেঞ্জ করতে হয়, আর একটা কি যেন এক্সরে করে টরে। প্রতি মুহূর্তে বেঁচে থাকার একটা সংগ্রাম হয়ে গেছে। এবং আপনি এই ব্যস্ততার মাঝেও আজকে আমাদের এই অনুষ্ঠানের জন্য আসছেন, লম্বা একটা সময় দিলেন।
দীপজল ভাইকে প্রশ্ন করে উত্তর বের করা খুব কঠিন। আমি যেসব ভিডিও দেখেছি খুব ছোট ছোট করে কথা বলে, বেশি বিস্তারিত বলে না, কিন্তু আমার এই 40-45 মিনিট অনুষ্ঠানে আপনি লম্বা সময় ধরে কথা বলেছেন, আমি খুবই সম্মানিত বোধ করছি। বাংলা সিনেমার জন্য আপনি যে কাজ করেছেন বা আপনার পরিবার যে ধরনের কন্ট্রিবিউশন রেখেছে সেটা নিঃসন্দেহে অত্যন্ত সম্মানের। আমরা চাইবো যে আপনার শেষ যে ইচ্ছা এই চলচ্চিত্র নিয়ে এবং শিল্পী সমিতি নিয়ে নিজের জায়গা থেকে মানুষদের জন্য কিছু করা, সেটাও সফল হোক। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আপনাদের ধন্যবাদ। তবে এই চ্যানেলটা ভালো কাজ দেখেছি, ভালো ভালো কাজ, আরও ভালো কাজ আশা করি। জি নিশ্চয়ই, অনেক ভালো থাকবেন আপনি। দর্শক, এই ছিল